বাঘ পয়েন্টের মধ্যে এসছে আর কি, একটা ফায়ার করেছে, প্রথম ফায়ার করেছে, সেই ফায়ারে বাঘ ওখান থেকে এসে লাফ দিয়ে যে গাছে মানুষ বসেছিল সেই মা বাঘিনীগুলো ওরা তখন বাচ্চা দেওয়ার মতো হয়। ওর বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ওই বাঘার থেকে বাচ্চা হলে বাঘারা ওরা ধরে খেয়ে নেয়, ওদের কাছ থেকে বাঁচার জন্য এপারে চলে আসে। এই চলে এলাম কৈলাস ঘাট, আর এই জঙ্গলের গায়েই এই মানুষের বসবাস। যদিও কিছু ঘটনা আমরা এই সমস্ত পরিবারের কাছ থেকে শুনতে থাকবো। দাদু কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বাড়ি কি এখানে? আচ্ছা কাকু, আপনি ভালো আছেন তো সকলে? তো আপনার একটু পরিচয় শুনে নেই, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি গোসাবায়। আচ্ছা, আমরা এই সুন্দরবনের সমস্ত বিষয়কে তুলে ধরি, আচ্ছা, তাই জন্য আপনাদেরকে পেয়েছি আজকে। তাহলে ওপারে নদীর নাম? এই নদীটা এটা খোলাখালি। খোলাখালি একটা ডাক রয়েছে, ডাক রয়েছে, একটা পাথর, এটা পাথর নদী বলে। পাথর নদী এদিকে যাচ্ছে, আর খোলা এটা। হ্যাঁ খোলাখালি, আর এটা এখান থেকে হাফ করে ওটা পাথর নদী। আচ্ছা, তাহলে এখানে এই যে দ্বীপ, এই দ্বীপের নাম দয়াপুর? না না, এটা সাতজেলিয়া। এটা সাতজেলিয়া 13 নম্বর। সাতজেলিয়া 13 নম্বর। দ্বীপটা আসছে সাতজেলিয়া। আচ্ছা, এর 13টা গ্রাম বলা চলে। আচ্ছা, হ্যাঁ, যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন এটা 13 নম্বর। এটা 13 নম্বর। 13 নম্বর অ্যানপুর। 13 নম্বর অ্যানপুর। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। আর বাঘের মুখে এই দ্বীপের কোন নাকি এরকম শুনছি, বাঘের বিষয়। বাঘের বিষয়ে বাঘ বংশায় রয়েছে, এটা কোন বলে তো নয়। এই দ্বীপ নাকি বাঘের মুখে? হ্যাঁ, বাঘের মুখেই বলা চলে। বাঘের মুখে বলা চলে। এই যে নদীটার ওপারেই তো জঙ্গল, কুমির, উপরে বাঘ, জঙ্গলে বাঘ। আচ্ছা, এইরকমই একটা পরিস্থিতি। তো আপনারা বসবাস করছেন, বাঘের ডাক তো শুনতে পান না? হ্যাঁ, বাঘের ডাক, হরিণের ডাক আমরা শুনতে বাঘের পাই। ডাক শুনতে পাই, হরিণ ডাকও শুনতে পাই। বাঘের ডাক, হরিণের ডাক সমস্ত কিছু শোনা যায়। হ্যাঁ, আর বাঘ পার হয়েছে। হ্যাঁ বাঘ আগে পার হতো, এখন হয় না। আচ্ছা, এক এক করে আমরা শুনবো। আগে প্রথমে দাদুর কাছে শুনে নি। একেবারে প্রথম হ্যাঁ, বাঘ যখন আমরা প্রথম এসেছিলাম তখন আমরা ছোট্ট ছিলাম। আচ্ছা, এই যে এই যার সঙ্গে দেখা করলে এই এনাদের বাড়িতেই প্রথম বাঘ উঠেছিল। আচ্ছা, এই কাকুর বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনবো। তখন উনি হননি আর কি। আচ্ছা, তখন বাঘ উঠেছিল, প্রথমেই বাঘ উঠে এখানে গরু ধরেছিল আচ্ছা, একটা। আর এই একটাই ঘর ছিল তখন প্রথম অবস্থায় তো। আর এই ঘরের এই পিছন সাইডে, পশ্চিম সাইডে ওইদের মানে জানালার পাশে গরু রাখা জায়গা অল্প, তখন 2-4টে গরু ছিল। ওই গরুর থেকে একটা গরু মানে একটা বকনা গরু, আচ্ছা, তাকে ধরেছিল বাঘে। এখনো হুটপাট শব্দ হচ্ছে ঘরের থেকে, ওই জানলা দিয়ে কি ব্যাপার শব্দ হচ্ছে কেন, টর্চ মেরে দেখেছি বাঘে গরু ধরেছে। আচ্ছা, তখন আর ভয় করে বেরোবার কোনো ক্ষমতা নেই। আচ্ছা, তখন একেবারে প্রথম অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, ওনার ঠাকুর দাদা, বাবা, জ্যাঠামশাই এনারা তখন আর কি। তারপরে ওই বাঘ পরস্পর একটু ডাকাডাকি হলো তো, কিছু পাশাপাশি লোক, খুব পাতলা মানুষ ছিল তখন, তারা সব মানে জেগে গেল। আর তারপর আস্তে আস্তে প্রভাত হয়ে গেল, সকালে হয়ে গেল আর কি। আচ্ছা, বাঘ ওই গরুটা নিয়ে ওপারে পার হতে পারিনি তখন। আর এইসব জায়গা দিয়ে তখন এই খালটা, এখানে জঙ্গল ছিল, হেতাল গাছ, আচ্ছা, এই খালটা, পান গাছ। হ্যাঁ, ওই পারে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা, আর এই রাস্তা এতটা চওড়া এই খালটা ছিল। আচ্ছা, এটা খালি জঙ্গল ছিল দুই পারে। এই যে স্লুইস গেটটা আপনি এখন দেখছেন এখানে, হ্যাঁ, এটা আরো ওখান থেকে 100 হাত পিছনে ছিল, মানে নদীর দিকে ছিল আরো ভিতরে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওই বাঘ ওই গরুটা ওখানে রেখে পার হয়ে চলে গেল। তখন গ্রামবাসীরা মোটামুটি একটা করলো যে এই বাঘ নিশ্চয়ই আবার আসবে, আচ্ছা, মানে আগামী রাত্রে। তখন এখানে আমাদের ওই এখানকার মানে স্থানীয় যারা বুদ্ধিমান মানুষরা, এই যে এটা দেখছেন
এই রাস্তার ওই পাশে, মানে এই বাড়িটার ওই পাশে ওখানে একটা আচ্ছা গর্ত হয়েছিল, বড় একটা গর্ত করে, আচ্ছা এবার উপরে বড় বড় তাক্তা দিয়ে পাটাতন করে, হ্যাঁ আর ওই গর্তের মধ্যে একজন মানুষের বন্দুক ছিল তখন অনেক দূরে, হুম তাকে নিয়ে আসলো, আর হুম 3-4 জন 5 জন মানুষ ওই গর্তের মধ্যে ওখানে রাত্রে পাহারায় থাকলো। আর ওই যে লাশটা নিয়ে ও অল্প একটু খেয়েছিল, খেতেও পারিনি, মানে ঘাট ধরে মেরে তো রেখে গেছে গরুটা। হুম এইবার ওই গরুটাকে খুব বড়, ওই যে নৌকার যে বড় কাছি, হুম হুম ওই কাছি দিয়ে বেঁধে, আর বড় বাইন বাইন গাছের গায়ে ওই দড়ি বেঁধে, 2 দিকে দড়ি গাছের গায়ে, ওখানে হেতাল বনের মধ্যে, ওই ধরুন কথার কথা ওই রকম জায়গায় গরুটা রেখে গেছে। ওই গরুটা ওখান থেকে একটু এইদিকে এনে, মানে ওই এই গর্তের মধ্যে থেকে যেন বাঘ আসলে ফায়ারটা করতে পারে, আচ্ছা। এরকম নিজেদের একটা পয়েন্টের মধ্যে এনে হ্যাঁ রেখেছে গরুটা। আমরা আমাদের সব শোনা কথা, আমরা বড়দের মুখে শুনেছি, আচ্ছা এবং সেটা প্রকৃত কথাই। হুম তারপরে এনারা তো আসেন, আর সবাই সতর্ক আছে তখন চারিদিকে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু মানুষ নৌকা টৌকা নিয়ে হুম তারা ওই নদীতে আছে আর কি, পাহারায়, আচ্ছা হ্যাঁ, খুব সাহস করে। আচ্ছা এবার রাত্রে ওই গরু ধরার জন্য ওই বাঘ তো আবার এসে গেছে, আচ্ছা এসে দেখে সে গরুটা ওখানে নেই। আচ্ছা বাঘ দেখছে হ্যাঁ, দেখছে যে ওর গরুটা ওখানে নেই, হুম নিজের শিকার তো, বাঘ খুবই মানে বুদ্ধিমান, হুম নিজের শিকার তো, গরু ওখানে নেই চারিদিকে, এখানে লক্ষ্য করে দেখে যে গরুটা ওখান থেকে মানে এরকম 20-30 হাত সরিয়ে এনে রাখা হয়েছে। হ্যাঁ ওখান থেকে ও ওই গরুটা নিয়ে এক লাফে আবার ওই দিকে চলে গেছে, আচ্ছা ও ঠিক সেই জায়গাটায় আবার চলে গেছে, হ্যাঁ গিয়ে ধরার জন্য না লাশটা নিয়ে বসে আছে, হুম বসে গেছে। এবার খাওয়া শুরু হয়েছে আস্তে আস্তে, হুম কিন্তু তখন বিভিন্ন এতে আস্তে আস্তে রাত প্রভাত হতে চলেছে, হুম প্রভাত হয়ে যাচ্ছে। আর লোক যখন হয়েছে চারিদিক থেকে বিভিন্ন ওই শঙ্করধ্বনি টনি শব্দ টব্দ করে, মানে একটা সংকেত করা হয়েছে যে বাঘ এসে গেছে, সবাই সতর্ক থাকুন। এবার ওই মানে বাঘ তো ওখান থেকে ওই আস্তে 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 লাশটা নিয়ে, এটা তখন একটা ছিল, ওই ড্রেন মতো ছিল বড়, হুম তখন ওই ওই কাঠের তৈরি ছিল, মানে জল সরানোর জন্য কাঠের তৈরি একটা গেট ছিল আর কি, বাক্স কি গেট বলে। এবার বাঘ তখন চারিদিকে সবাই নদীতে যারা ছিল 2 পারে, এই খালটার 2 পারে, হুম ওরা সবাই করে টর্চ টর্চ চারিদিকে মারছে, তো বাঘ আর ওই পার হইতে সাহস করলো না, ওখান থেকে আস্তে আস্তে উঠে উপরে চলে গেল। আর এর মধ্যে যারা এই গর্তের মধ্যে ছিলেন ওনারা বেরিয়ে আস্তে আস্তে শিকারীরা ওই ওখানে বড় বাইন গাছ গেল আর কি, হুম উঠে ওই মানে ওই বাঘ শিকার করার জন্য। বাঘ নদীর উপরে যাবে, লাশ আর তখন নিতে পারছে না, নদীর উপরে যাবে, এবার কি করে যাওয়া যায়, ও সেই বুদ্ধি করছে। আর ওদিকে এমনি জঙ্গলে ওই নদীতে যারা আছে তারা তো হইচই করছে, এদিকে গ্রামের মানুষেরা লাঠি ছোটা নিয়ে এদিকে গেছে। তখন তো বাঘ মারায় এমন ছিল না, শাস্তি ছিল না, হ্যাঁ শাস্তি ছিল না, না শাস্তি ছিল না, শাস্তি ছিল না। এবার ওই বাঘ এবার আস্তে আস্তে প্রভাত হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে, চারদিক পরিষ্কার হয়ে গেছে। এখন ওই বাঘ পয়েন্টের মধ্যে এসছে আর কি, হুম একটা ফায়ার করেছে, হুম প্রথম ফায়ার করেছে, সেই ফায়ারে বাঘ ওখান থেকে এসে লাফ দিয়ে যে গাছে মানুষ বসেছিল সেই শিকার করার জন্য, সেই গাছ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাসী ঠাকুর চেনেন তো? হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর চেনেন? সন্ন্যাসী, শান্তিগাছি বাড়ি। আমি নাম শুনেছি, আমি তা ঠিক বাবাই তো অনেকে চেনে। সন্ন্যাসী ব্রাহ্মণ তো না? হ্যাঁ হ্যাঁ, না আমি নাম শুনেছি, কিন্তু আমার ফেস্টে হয়তো দেখেছি, চেনা শুনো নেই। তো ওপারে কাকে চেনেন? কোনো ব্রাহ্মণকে ওপারে শান্তিগাছির মধ্যে? সুভাষ, শিবপদ? হ্যাঁ, ওনাদের তো জানি। বাবা হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসী, ও আচ্ছা। তাহলে বাড়িটা কোন সাইডে? শান্তিগাছি হাই স্কুলের পাশেই বাড়ি। ও হাই স্কুলের পাশে? হ্যাঁ, তাহলে মন্ডল বাড়ির ধারে? একদম মন্ডল বাড়ি, মানে স্কুলের পিছনে সব মন্ডল বাড়ি। হ্যাঁ, কালীপদ মন্ডল, হ্যাঁ। শিবপদ মন্ডল, অনিল মন্ডল, হ্যাঁ, বিশ্বনাথ মন্ডল যাদের বাড়ি বাসন্তী। আসছি।
এইবারে হ্যাঁ, এবার তারপরে ওই বাঘটা মারা পড়ে গেল। আচ্ছা, কিভাবে মারলো বাঘটাকে? ওই যে বাঘটা ওই মানে কারেন্টের মধ্যে যখন এসছে তখন বাঘ ঘুরি ঘুরেছে, কিন্তু ওইখান থেকে এক লাফ দিয়ে এসে ওই গাছের একটা ডাল ধরে পড়ে মারা গেল আর কি। আচ্ছা, একটা গুলিতেই তাহলে বাঘ মারা গেল? হ্যাঁ, একটা গুলিতেই মারা গেল। এবং ওই গুলি, সে খুব বুদ্ধিমান লোক ছিলেন। এই যে আমাদের এই রজ্জুল হাই স্কুলের সেক্রেটারি ছিলেন পরেশবাবু। পরেশবাবু? হ্যাঁ, পরেশ মন্ডল। আচ্ছা। ওই একটা গুলিতেই, এখানে গুলি এর আগে গুলি করেছে, কিন্তু সে কোনোটা ওর গায়ে লাগেনি, কিন্তু গায়ে লেগেছে একটাই গুলি, একদম এরকম কানের কাছে লেগেছে। ওদের আচ্ছা, আগে তাহলে 2-3টে ফায়ার করেছে? ফায়ার করেছে, কিন্তু সে মানে ওর গায়ে লাগাতে পারেনি। আচ্ছা। ও মানে লাফালাফি করেছে এদিকে ওদিকে, হুম বা গাছের আড়া লেগেছে, এরকম ছিল। হুম। তারপরে ওইটা মারা পড়ে গেল। আর ওই বাঘটা মারার পরে উনি 5 বিঘে জমি পেয়েছিলেন। আচ্ছা। তখন তো জমিদারের আমল ছিল। হ্যাঁ। 5 বিঘে জমি পেয়েছিলেন। তা জমিদাররা কিভাবে দিল, ওটা কি বিষয় একটু বলুন। ওই বাঘ মারার জন্য তখন এখানে প্রজা বসানোর জন্য হ্যাঁ। ওসব ব্যবস্থা ছিল, যাতে আচ্ছা। বাঘের অত্যাচার থেকে রক্ষা পায়। আচ্ছা। তখন বাঘ আসলে মারার অর্ডার ছিল। হুম। জমিদারদের অর্ডার ছিল যে বাঘ আসলে তাকে মারা হবে আর কি। আচ্ছা। এবার ওই বাঘ মারার পরে উনি আরো একটা বাঘ মেরেছিলেন দয়াপুরে। এই রাস্তায় মাথায়? হ্যাঁ, ওই যে দয়াপুর বাজার। হ্যাঁ, ওই খেয়াঘাট যেখানে, ওইখানেই মেরেছিলেন। সেও একটা ওই নিরঞ্জন প্রামাণিক বলে একজন, পরমান্ন বলে একজন ভদ্রলোক, তাদের বাড়িতে গরু ধরেছিল, গরু ধরে নিয়ে যাচ্ছিল। এইবার ওই বাঘ মারার সময় স্টেটের ইংরেজ সাহেবও ছিলেন। ওনারা নৌকায় ছিলেন, নৌকায় বোটে এসে ওরা ওই বাঘটা মারার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ওনার গুলিতে বাঘ পড়েনি। এই পরেশবাবু এনার হাতের এমও ভালো ছিল। আচ্ছা। ভালো মানুষ ছিলেন আর কি, দক্ষ মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা। এনার সেই বাঘ মারার পরে 1000 না 500 টাকা এরকম প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা। এবার আর জমি না, এইখানে যেটা মারা হয়েছিল, এই যে বাড়িটা, এখানে বড় বাড়ি, এটা ছিল সরকারি কাছারি। কাছারি এখানে সরকারি ওই জমিদারের লোক, তারা এ করে 5 বিঘে জমি দিয়েছিল ওই রজুল স্কুলের ওপাশ। এখন ওনার বাড়ি আছে, ওনার পোতা এখন থাকে বাড়িতে। আচ্ছা, আপনাদের তখন কি ওপারে নেট দেওয়া ছিল না? না, নেট এই কয়েক বছর হলো, ধরুন 10-20 বছর হচ্ছে নেটের। হ্যাঁ, 20 বছর হচ্ছে। আপাতত এরকম 20 বছরের বেশি হয়, 25 বছরও হতে পারে। হতে পারে। হ্যাঁ। এবারে আচ্ছা দাদু, একটু বলুন এই বিষয়টা। তখন তাহলে তো বাঘের সাথেই একসাথে মানুষের বসবাস বললেই চলতো? চলতো। রাত হলে তখন মানুষের মনটা হয়তো কখন বাঘ আসবে, কি হবে, এরকম সব সতর্ক থাকতো। আচ্ছা। আর এখন যেমন একটা বাঘ পার হলো, সেটা সে এখান থেকে ধরুন এরকম বছর 30 আগের কথা হবে, 25-30 বছর আগের কথা হবে। সেই বাঘটা পারি এই খালের ওপারে, ওখানে ধানের, তখন ধান ক্ষেত। বাঘ বিশেষ করে এই টাইমটা আসে যখন ধান, মানে অক্টোবর-নভেম্বর মাসের দিকে থেকেই ওরা প্রজনন চলে ওই সময়, বুঝলেন? প্রজনন চলে। আর মা বাঘিনীগুলো ওরা তখন বাচ্চা দেওয়ার মতো হয়। বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ওই বাঘার থেকে, বাচ্চা হলে বাঘারা ওরা ধরে খেয়ে নেয়, ওদের কাছ থেকে বাঁচার জন্য এপারে চলে আসে, এই ধান খেতে এসে আশ্রয় নেয়। এর আগে তো বহুবারই আসতো, যেতে এরকম হয়তো চলতো, এখন আর আসে না। ওই জাল টাল দেওয়ার পরে অনেকবার শোনা গেছে, ওই আপনি ঝড়খালির নামটা শুনেছেন নিশ্চয়ই, ওখানে বাঘ পার হয়ে এসে গোয়ালের মধ্যে গরু রয়েছে, গরুর কোনো ক্ষতি করছে না, গোয়ালের মধ্যে এক কোনায় বাচ্চা করে বসে আছে, এরকম আছে প্রবাদ। আমরা দেখিনি, তবে মানে এটা প্রকৃত সত্য কথা। হ্যাঁ, এখন তো এই রাস্তাগুলো সব পাকা হয়েছে, পাকা হয়ে গেছে। হ্যাঁ, এবারে এই যে রাস্তাটা এখান থেকে রজুল স্কুলে, এই রাস্তাটা একদম আমরা এতটা করে জল কাদায় স্কুলে গেছি, গামছা করে গেছি। আর ওই রাস্তার উপরে উঠে তারপরে গামছা খুলে জামা প্যান্ট পরে স্কুল করেছি, এইরকমই পরিস্থিতি ছিল। ভয়ঙ্কর অবস্থা ছিল। হ্যাঁ।
আমার এই এখন 77 বছর পারে, 78 বছরে পড়েছে বয়স। হুম আর একেবারেই আমার মাত্র 3 মাস বয়স, মানে 49 সালে আমার জন্ম, ইংরেজি 1949। হুম আমার বাবা মা 3 মাস বয়সে আমাকে নিয়ে এসেছিলেন মানে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। হুম তাহলে আপনি ভারতবর্ষে আপনার বয়সকালেই আছেন। হ্যাঁ 3 মাস বয়স থেকে, মানে জানুয়ারির 14 তারিখে আমি হয়েছিলাম। আর তারপরে ওই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই করে মানে 1949 সাল থেকেই এই দেশে। তাহলে এখন বর্তমানে এরকম যে রাস্তাঘাট হয়েছে এবং নদীর রাস্তাঘাট মানে এখন নদীর কূলে এরকম ঢালাই পাকা রাস্তা এবং সব রাস্তায় রাস্তায় কারেন্ট, ঘরে ঘরে কারেন্ট, হ্যাঁ তাই তো? হ্যাঁ এগুলো হয়েছে, তাই তো? এগুলো হয়েছে। তাই জন্য বাঘের ভয় বা আলোর সময় আগে তো এই নদীর কোলে তো হচ্ছে কিনা মানুষ কি উঠতে পারতো ভয়তে? না, আচ্ছা একটু শুনবো আপনার কাছে, তখনকার এই যেমন ঘরগুলো হয়েছে না, এখন পাকা ঘর, এইদিকেও পাকা ঘর, হ্যাঁ ওপারেও সব কোনো পাকা ঘর ছিল না। এসব পাকা ঘর ছিল না। তখনকার ঘরের যে বৈশিষ্ট্যগুলো একটু বলবেন। বৈশিষ্ট্য ধরুন কেউ কেউ ওই গরান কাঠের ইয়ে দিয়ে বেড়া দিয়ে তখন তো চাল ছাওয়া, খড় দিয়ে ছাওয়া হতো, বা গোলপাতা বলে একটা ইয়ে আছে জঙ্গলে, যাদের একটু অবস্থাপন্ন লোক যারা, তারা ওই গোলপাতা লোক কেটে নিয়ে আসতো, কিনে নিয়ে বড় করে ঘর বাঁধতো। আর এমনি সাধারণ খড়ের ছাউনি ঘর, ছোট ছোট ঘর, হুম। এইরকম। আর তাহলে আপনারা মাছ, কাঁকড়া এগুলো প্রচুর খেয়েছেন? হ্যাঁ এইসব খাল দিয়ে তখন একটুখানি জাল ফেললে কত চিংড়ি মাছ, পার্শে মাছ, ভেটকি মাছ, সব মাছ হয়। নদীতে জাল ফেললেও প্রচুর মাছ, এখনও নদীতে মাছ পাওয়া যায়, বা সেই রকম আর পাওয়া যায় না। হ্যাঁ তাহলে এরকম অবস্থা আছে। আচ্ছা দাদু, আপনি একটা বিষয় বলুন, যে বাঘ যখন প্রথমবার আসলো, এসে ওই রাত্রে যখন ওই গোয়ালের ঘরে ছিল, তখন আপনারা কিছু করেননি? না তখন কিছু কিছু করিনি, মানে কি? যখন ওই গরুটা তো ধরলো না, ও হ্যাঁ, তখন কিছু করার, ওই বাইরে বেরিয়ে সাহস করে কেউ, মানে অল্প 2-4 জন করে মানুষ তো, হ্যাঁ। অত সামনে বেরোতে কেউ সাহস করতে। সাহস পাবে না। ঠিক ঠিক। তাহলে ওই রাত্রে ওরকম ছিল, ভয়ঙ্কর অবস্থা। আর বাঘের সাথেই একসাথে মানুষের বসবাস বসবাস ছিল। ছিল। এখনো মানুষ এই মানে এক কথায় বলতে গেলে এখন বর্তমানে বাঘের মুখেই আমাদের জীবনযাপন চলছে। আচ্ছা। তাহলে আপনার বয়স তাহলে কত হবে তাও? এখন 78 রানিং। 78। 78। যাই হোক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এই বিষয়কে তুলে ধরার জন্য। আপনার নামটা একটু? আমার নাম জয় মণ্ডল। জয় মণ্ডল। হ্যাঁ, গোসাবাতেই বাড়ি? গোসবাতেই বাড়ি। আমার নাম নিরঞ্জন মণ্ডল। ঠিক আছে, পরিচয় হলো, আবার তো আমরা আসবো। আপনার বাড়ি কোন দিকে? আমার বাড়িটা এখান থেকে এই এই সোজা রাস্তায় গিয়ে রজুলি স্কুলের মাঝামাঝি জায়গায় আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, এই একই গ্রাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা হবে। আর এই যে বন্দুক নিয়ে বাঘের সাথে বাঘকে মেরে ফেলা, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। গ্রাম প্রতিবেশীরা সকলে একসাথে উলোধ্বনি দিয়ে, সকলে আওয়াজ করে, হ্যাঁ হ্যাঁ এবং ওই রাত জেগে বাঘের সাথে হ্যাঁ, গ্রামকে রক্ষা করা, এটা একটা মারাত্মক ভয়ঙ্কর এই জন্যই তো অভিজ্ঞতা। ওনাকে সাহস করে ওনাকে বন্দুকও দেওয়া হলো, এবং ওই 5 বিঘে জমি পুরস্কার হিসেবে। সরকার থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সাথে হ্যাঁ, জয় মণ্ডল। সাথে থাকুন বন্ধুরা। আর আমরা দয়াপুরের পাড়ে আছি, সাতজেলিয়া দ্বীপের। আরও সমস্ত ঘটনা শুনতে থাকবো।